টাটাদেরকে ওইভাবে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক ছিল না ভুল ছিল? আমাদের পরিবার হচ্ছে কৃষক পরিবার, আমরা কিন্তু জমি সহজে কাউকে বিক্রয় করি না বা দিই না। অনেক পদ্ধতি ছিল যে পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু করেননি। এটা পুরোটাই রাজনৈতিক খেলা বলে মনে হয়েছে আমার সেই সময়। যদি কৃষকদের প্রতি ওনাদের মমত্ব থাকতো, কৃষকদের প্রতি যদি ওনাদের কিছু করার ইচ্ছা থাকতো, তাহলে আজকে সিঙ্গুরের এই পরিস্থিতি হতো না। আগামী দিনে যে মাটি কৃষির জন্য ব্যবহৃত হচ্ছে না, সেখানে অবশ্যই শিল্প করা হবে। যদি আগামী দিনে মনে করেন যে আবার যদি এরকম বাধা আসে, যে বাধাটা আপনার 2006 দেখা গেছিল, সেটাকে হ্যান্ডেল করবেন কীভাবে? আপনাকে যদি বাড়িতে ঢোকার আগে আমি দরজা ঠুকে বলি, দাদা আপনার বাড়ি আসতে পারি, উনি যখন জিজ্ঞেস করেন কেন আসবেন, আপনি কে, আপনি যদি তার সদুত্তর দিতে পারেন, তাহলে আপনাকে দরজা খুলে দেওয়া হবে। আর আপনি যদি দরজা ভেঙে ঢুকেন, তাহলে কিন্তু প্রতিরোধ আসবে। টাটাদের কি ডাকবেন? শিক্ষা, স্বাস্থ্য সমাজের মেরুদণ্ড, অতএব সেটা সোজা করতে হবে। 2006 সাল, গোটা রাজ্য উত্তাল হয়ে উঠল সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে। কৃষকদের জমি দখল করে, বা বলতে পারেন গায়ের জোরে দখল করে, দখল যদিও গায়ের জোরেই হয়, টাটাদের কারখানা তৈরি করতে গেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গোটা রাজ্য, সব জায়গা থেকে আসলো প্রতিবাদ। সিঙ্গুরের প্রতিবাদ হবে, এটাই তো স্বাভাবিক। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ল রাজ্যের সমস্ত জায়গাতে, যার ফল আমরা দেখতে পেলাম 2011-তে রাজ্যে পালা বদল হলো, বামফ্রন্ট সরকারের বদলে এলো তৃণমূল সরকার। সিঙ্গুরে কি হলো? যে জমি একসময় চাষের জমি ছিল, সেখানে টাটারা কারখানা করবে বলে শিল্প তৈরি করেছিল, শিল্পের পরিকাঠামো তৈরি করেছিল, কিন্তু সেটা আর কিছু এগোলো না। আস্তে 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 লোকের মধ্যে ধারণাটা হতে থাকলো, তাহলে কি সেদিন ভুল ছিল? কৃষিকে আমরা কৃষিকে আমরা রাখতে গিয়ে শিল্পকে কি আমরা হারালাম? সেই সময় ছিলেন সিঙ্গুর অত্যন্ত একটি পরিচিত নাম, ডাক্তার অরূপ কুমার দাস। তিনি জমির অধিগ্রহণ পদ্ধতি নিয়ে প্রতিবাদ করলেন, কিন্তু একবারের জন্য তিনি কারখানা হওয়া নিয়ে কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। কারণ সকলের মতো তিনিও বুঝেছিলেন যে কারখানাটা হওয়া দরকার। শুধু কৃষির উপর ভিত্তি করে সিঙ্গুরের মানুষ বেঁচে থাকতে পারবে না, গোটা রাজ্য বড় হবে না। আজকে সেই ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, যিনি এবছর সিঙ্গুর থেকে বিধানসভায় যাচ্ছেন বা গেছেন, সে ডাক্তার অরূপ কুমার দাস। অরূপবাবু, আজকাল ডিজিটালে আপনাকে স্বাগত। আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম। আচ্ছা, আপনাকে ছোট্ট প্রশ্ন একটা, সেটা হচ্ছে 2021-এ শুনেছিলাম আপনি আপনার ভোটে দাঁড়ানোর কথা ছিল আর কি, তো সে বছর আপনাকে টিকিট দেয়নি বিজেপি, একটু কি দুঃখ হয়েছিল? দেখুন, প্রত্যেকটা মানুষ আশা করতে পারে, কিন্তু নির্ধারণ করবেন গুণী ব্যক্তি যারা এই কমিটিতে আছেন, যারা সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্তই ছিল বলে আমি মনে করি। সঠিক সিদ্ধান্ত ছিলেন বলে আপনি মনে করেন? এটা কি মানে? দেখুন, সেই সময় প্রার্থী হয়েছিলেন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ভট্টাচার্য মানুষ, তিনি নমস্য সিঙ্গুরবাসীর কাছে। হ্যাঁ, তেনার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বিরোধিতা করা বা কোনো মন্তব্য করা হচ্ছে ধৃষ্টতা। উনি সিঙ্গুরের একটা মুখ, আইডিওলজির মুখ, সমাজের একটা মুখ, শুধু সিঙ্গুরের নন, উনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা দৃষ্টান্ত স্বরূপ মুখ। ওনার গুণ, ওনার কথাবার্তা, ওনার আদর্শ নমস্য। অবশ্যই মাস্টারমশাই সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি বলতে পারি মাস্টারমশাই একদম সঠিক ব্যক্তিকে চয়ন করা হয়েছিল। আচ্ছা, তবে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনি সে সময় টাটাদের যে ন্যানো কারখানার জন্য, প্রস্তাবিত ন্যানো কারখানার জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমির পদ্ধতিগত যেভাবে দখল করা হয়েছিল, সেটাকে আপনি সমর্থন করেন? একদমই না। দেখুন, তার মানে কি, আমি আজকে আপনাকে জাস্ট এবারে প্রশ্নটা করছি আপনাকে আমি, যেটা যে টাটাদেরকে ওইভাবে শেষ পর্যন্ত যেটা টাটারা চলে গেলেন এখান থেকে, ওইভাবে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক ছিল না ভুল ছিল? সব জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতা ছিল না। দেখুন, প্রথম হচ্ছে জমি অধিগ্রহণ। জমি কিছু মানুষ স্বেচ্ছায় দিয়েছে, খুব কম সংখ্যক মানুষ, কিন্তু জমিটা সেই সময় দেয়নি। পদ্ধতিগত হচ্ছে কোনো মানুষের সঙ্গে আলোচনা করা যেতে পারে, তাদের ইচ্ছার একটা মূল্য দেওয়া উচিত কৃষকদের। আমাদের পরিবার হচ্ছে কৃষক পরিবার, আমরা কিন্তু জমি সহজে কাউকে বিক্রয় করি না বা দিই না। সেটা হচ্ছে মধ্যবিত্ত কৃষক পরিবারের, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। জমির উপর একটা আলাদা টান আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু 200-র অধিক বিধায়ক ছিল তৎকালীন বামপন্থী সরকারের,
সেই জন্য তারা জমি অধিগ্রহণ করেছিল। কোনো নীতি, কোনো আলোচনা, কোনো তো কৃষকের মূল্য ওনারা বোধ করেননি। অনেক পদ্ধতি ছিল যে পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু করেননি। আর যারা বিরোধী ছিল তারাও কিন্তু সেভাবে সদগ্র হয়ে আলোচনার টেবিলেও বসেনি। তারা যদি চাইতেন এই সমস্যা দুপক্ষ কিন্তু বসিয়ে মিটিয়ে নিতে পারতেন, কিন্তু দুজনদেরই একদম এক জায়গায় দাঁড়িয়েছিলেন। ক্ষমতার জন্য এক পক্ষ লড়াই করেছেন, যেটা একটা রাজ্য, একটা জাতীয় ইস্যু করে বাংলার মাটিতে এসছেন। এটা পুরোটাই রাজনৈতিক খেলা বলে মনে হয়েছে আমার সেই সময়। মানে যেটা হয়েছিল সেটার পিছনে যতটা না চাষিদের পাশে দাঁড়ানোর ব্যাপার ছিল, তার থেকে বেশি মনে হয়েছে রাজনৈতিক খেলা। আজকের দিনে দাঁড়িয়ে বিগত কয়েক বছরের চাষিদের, পশ্চিমবঙ্গের কিংবা সিঙ্গুরের কথা ভাবো, এবছর যেটা বড় সমস্যা যেতেন আলু চাষিদের, যদি এনাদের চাষিদের প্রতি সদ্ভাবনা থাকতো, সদ ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু এই কৃষকদের এই অবস্থা এটা হতো না। আরেকটা জিনিস লক্ষ্য করুন, 2008 সালে টাটা চলে গেলেন আমাদের বাংলার মাটি ছেড়ে। 2016 সালে রায় হলো ওই জমিতে কৃষিযোগ্য করে ফেরত দেওয়া হবে। তার জন্যে অর্থ বরাদ্দ হয়েছিল, সেই অর্থ দিয়ে কৃষিযোগ্য করে হয়ে উঠলো না কেন? এতদিন ধরে 10 বছর পেরিয়ে গেল, একটা যুগ পেরিয়ে গেল, মাত্র 20 থেকে 25% জমি কৃষিযোগ্য হয়েছে। আর বাকিটা আপনারা গিয়ে দেখবেন ইট বালি পাথরের তৈরি একটা জায়গা, কোনো চাষ নেই, বাস নেই। যদি কৃষকদের প্রতি ওনাদের মমত্ব থাকতো, কৃষকদের প্রতি যদি ওনাদের কিছু করার ইচ্ছা থাকতো, তাহলে আজকে সিঙ্গুরের এই পরিস্থিতি হতো না। আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে অনেক কৃষকের একই কথা, যে সিঙ্গুরের জমিতে বা সিঙ্গুরবাসীরও বক্তব্য, না হয়েছে চাষ, না হয়েছে শিল্প। এবং ফ্লাই অ্যাশ বলুন বা অন্যান্য পরিকাঠামো তৈরির জন্য, কারখানার পরিকাঠামো তৈরির জন্য নিচে অনেক গাঁথনি হয়েছে, সেখান থেকে আপনি যে ইট পাথরে যেগুলো বলছেন সেগুলি ভাঙার ফল আর কি, সেখানে স্ট্রাকচারটাকে। তো একদিকে না হলো শিল্প, না হলো চাষ। হ্যাঁ, এই সমস্যাটা সমাধান আপনারা কিভাবে করবেন? আপনি কি ভাবছেন বা আপনারা কি ভাবছেন, আপনার সরকার? দেখুন, ভারতীয় জনতা পার্টি 2026 বিধানসভায় একটি সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল। সেখানে আপনারা দেখেছেন সিঙ্গুরে একটা শিল্প তালুক হবে এবং কৃষিভিত্তিক কিছু শিল্প হবে। তো আগামী দিনে যে মাটি কৃষির জন্য ব্যবহৃত হচ্ছে না, সেখানে অবশ্যই শিল্প করা হবে। কারণ সেখানে কি চাষিদের, সেখানে যাদের জমি ফেরত দেওয়া হয়েছে, সেখানে কি আপনি কৃষকদের মনে করেন বা চাষি বা কৃষকদের কি মনে করেন তাদেরকে বুঝাতে পারবেন? আবার যদি জমি, ওখানে অনেকগুলো কমিটি রয়েছে যারা এই জমিকে কৃষিযোগ্য করার জন্য আন্দোলন করেছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করেছি। প্রত্যেক কৃষকের সঙ্গে সম্মুখ আলোচনা চলছে। বর্তমানে সিঙ্গুরের শিক্ষিত যুবক যুবতী সাধারণ মানুষের ইচ্ছা সিঙ্গুরে শিল্প হোক, যেটা অব্যবহৃত রয়েছে। আমরা আগামী দিনে শিল্প করব এবং তার জন্যে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের ইচ্ছা নিয়ে, তাদের সঙ্গে নিয়ে আমরা শিল্প করবো আগামী দিনে সিঙ্গুরে। যদি আগামী দিনে মনে করেন যে আবার যদি এরকম বাধা আসে, যে বাধাটা আপনার 2006 দেখা গেছিল, সেটাকে হ্যান্ডেল করবেন কীভাবে? দেখুন, 2006 সালের বাধাটা স্বতঃস্ফূর্ত হয়েছিল একটা কারণে। আপনাকে যদি বাড়িতে ঢোকার আগে আমি দরজা ঠুকে বলি, দাদা আপনার বাড়ি আসতে পারি, উনি তখন জিজ্ঞেস করেন কেন আসবেন, আপনি কে? আপনি যদি তার সদুত্তর দিতে পারেন তাহলে আপনাকে দরজা খুলে দেওয়া হবে। আর আপনি যদি দরজা ভেঙে ঢুকেন তাহলে কিন্তু প্রতিরোধ আসবে। আমরা কিন্তু প্রথম পদ্ধতি দরজায় ঠোকা দিয়ে তাদের অনুমতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেই শিল্পের জায়গায় পৌঁছাবো। আচ্ছা, এই যে সিঙ্গুরে এখন যে শিল্প তালুক যেটা বলছেন, সংকল্পপত্র যেটা ঘোষণা করা হয়েছে, আপনাদের একটা কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে আপনাদের, যে কী ধরনের শিল্প ওখানে হতে পারে বা হতে পারে না, বা কোন ধরনের শিল্প করলে এখানকার কৃষকরাও থাকবেন, কৃষকদের স্বার্থ বজায় থাকবে, বা এক কথা সিঙ্গুরবাসীর স্বার্থ বজায় থাকবে এবং রাজ্যবাসীর স্বার্থ তো বজায় থাকবে। শিল্প তো রাজ্যের মধ্যেই একটা জায়গা আমাদের। কী ধরনের শিল্পের কথা আপনারা ভাবছেন? দেখুন, ওই জায়গাটা শুধু নয়, যখন কোনো জায়গায় শিল্প তৈরি হবে না, আরও দেখবেন পার্শ্ববর্তী এলাকাগুলোতেও শিল্প আসতে শুরু করবে, অনুসারী শিল্প তৈরি হয়, আরম্ভ করবে। আমরা বৃহৎ শিল্পের সঙ্গে বৃহৎ যে শিল্প আছে সেগুলোর সঙ্গে সঙ্গে এমএসএমই বা কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প আছে সেগুলো গড়ে উঠবে। কারণ আপনি মনে করুন যে ওখানে আলু উৎপাদন হচ্ছে, সবজি উৎপাদন হচ্ছে, সেগুলোর প্রিজারভেশন দরকার, সেগুলো থেকে বাই প্রোডাক্ট করে অনেক শিল্প গড়ে উঠতে পারে, ফুড শিল্পে, ফুড ইত্যাদি। তো সেগুলো নিয়ে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে, আগামী দিনে হবে। টাটাদের কি ডাকবেন? দেখুন,
ওনাদের সঙ্গে তো আলোচনা বসাই যেতে পারে। ওনারা যদি মনে করেন এখানে আসবেন, আমরা সাধুবাদ জানাবো। মানে আপনার তরফ থেকে দরজাটা খোলাই থাকবে খোলাই থাকবে টাটা গোষ্ঠীর জন্য আর কি। টাটা গোষ্ঠীর জন্য খোলা থাকবে। আরও গোষ্ঠী যদি আসতে চান আলোচনা। টাটা গোষ্ঠীরা খুব ভেবেচিন্তে বলে এই তো টাটাকে নিয়ে এত কিছু হয়েছিল তো টাটা গোষ্ঠীর এই ন্যানো কারখানার জন্যই তো, সেই জন্য জিজ্ঞেস করছি টাটা গোষ্ঠী কি আপনারা আবার ডাকবেন ওখানে? হ্যাঁ, ওনাদের না টাকার তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা, ওনারা আসতেই পারেন, কারণ টাটার মতো একটা বৃহৎ শিল্প বাংলায় নিবেশ করবে, সেটা তো 100 কাম্য। 100 বার। উনি তো সেই সময় চলে গেছিলেন ব্যাড এমকে ছেড়ে গুড এমের কাছে। সেই সময় তো ওনার শিল্পের জন্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই সময় গুজরাটে জায়গা দিয়েছিলেন। ন্যানো কারখানা যেটা তৈরি হয়েছে গুজরাটে, এটা হয়েছিল। বাবু আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে শুধু সিঙ্গুর বলতে আমরা হয়তো বুঝি যে কৃষিভিত্তিক এলাকা ইত্যাদি ইত্যাদি, চাষবাস অমুক তমুক। সিঙ্গুরে কিন্তু একটা খুব বড় ব্যাপার হচ্ছে, সিঙ্গুরে হচ্ছে যে কৃত্রিম গয়না। কৃত্রিম গয়না শিল্প আছে সিঙ্গুরে, একটা খুব বড়োভাবেই হয় বিভিন্ন, যেমন একটা কুটির শিল্প টাইপের এটা আরেকটা ব্যাপারটা আর কি আছে। তো এই জায়গাটাকে ডেভেলপ করার জন্য আপনারা কি ভাবছেন? আমি যখন নির্বাচন প্রচার শুরু করি, হ্যাঁ, আমি যেহেতু সিঙ্গুরে 2 দশক ধরে ওখানে অর্থোপেডিক্স প্র্যাকটিস করি, আমার সঙ্গে সিঙ্গুরের মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে। সিঙ্গুরের প্রচুর যুবক যুবতী তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। বাইরে থেকে যারা বাইরে সোনার উপর কাজ করতেন তারা এখানে ফিরে এসে এই ইমিটেশন জুয়েলারির একটা তৈরি করেন, কিন্তু এটা অপরিকল্পিতভাবে। তারা প্রচারের সময় বিভিন্ন জনের সম্পর্ক হয়েছে দেখেছি, এবং বিভিন্ন ঘটনা দেখবেন বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে, সেখানে কোনো ফায়ার সেফটি নেই, সেখানে কোনো পরিকল্পনা নেই, এবং এই শিল্পের কোনো বাইরে মার্কেটিংও নেই। যে কোনো একটা শিল্পে যদি জিনিস তৈরি হয় সেটাকে কিন্তু বহির্বিশ্বে তাকে বাণিজ্যিকভাবে প্রমোশন করতে হয়। সেটা আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের ঘরে বোঝায়, এবং তারা নির্বাচনের প্রাক্কালেই বলেন যে আগামী দিনে এই যে ইমিটেশন জুয়েলারি শিল্পটা রয়েছে সেটাকে একটা সুপরিকল্পিত রূপ দেওয়া হবে, এবং তার বাণিজ্যিক প্রচার শুধু বাংলার বাইরে নয় ভারতবর্ষের মধ্যেও এটা আমরা করব, এবং আগামী দিনে এটা সুপরিকল্পিত পরিকল্পনা অর্থাৎ চলছে। গোটা বিশ্বের বাজারে এই কৃত্রিম গয়না শিল্পটাকে তুলে ধরা, তাই তো? অবশ্যই বর্তমান দিনে যে সোনার যে মূল্য সেটা সাধারণ মানুষের ক্রয়যোগ্যতার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু এই যে ইমিটেশন গয়না যেগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে সিঙ্গুরে, সেগুলোর গুণগত মান এবং যেটা আউটলুক বলে সেটা কিন্তু অত্যন্ত উৎকর্ষযুক্ত। সেই জন্য আগামী দিনে বিশ্ব মার্কেটে এটার কিন্তু একটা প্রভাব পড়বে। একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন এই নির্বাচনে, তিনি ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, আর তাকে হারালেন কিভাবে? একটা জিনিস আপনি কেন বলছি কথাটা, এবছর ভোটে একটা আমরা দেখেছি কিছুটা পোলারাইজেশন হয়েছিল। হিন্দু ভোট একদিকে গেছিল, মুসলিম ভোট একটা দিকে গেছে, এটা অনেকেই বলেছে, আপনাদের মধ্যে অনেকেই বলেছে কথাটা, হয়তো আপনিও সেটা স্বীকার করবেন। তো সিঙ্গুরের মতন জায়গাতে এটা কি করে সম্ভব হলো? কারণ বেচারা মানে দীর্ঘদিনের মন্ত্রী, সিঙ্গুরে তার একটা বিরাট প্রভাব, যতটুকু আমরা জানি আর কি। দেখুন, আপনারা পেশায় সাংবাদিক, আপনারা সকলে জানেন যে বিগত দিনে যে সরকার ছিল এবং তার যিনি ওখানে বিধায়ক এবং মন্ত্রী ছিল তিনি কি কাজ করেছেন সমাজের জন্যে, সেটা কিন্তু সকল সিঙ্গুরবাসী জানে। তার সঙ্গে সঙ্গে আমি 2 দশকের বেশি সময় ধরে সিঙ্গুরে আমার চিকিৎসক পেশার সঙ্গে সঙ্গে কাজ করেছে। এমন একটা পেশা যে পেশাতে মানুষের সঙ্গে চিকিৎসার সঙ্গে সঙ্গে একটা মানবিক সম্পর্ক গড়ে ওঠে, সিঙ্গুরবাসীর সঙ্গে আমার সেটা গড়ে উঠেছিল, এবং তার প্রচার সময় থেকে আমি বুঝতে পেরেছি সিঙ্গুর মানুষ আমাকে গ্রহণ করছে। এবং নির্বাচন পেরিয়ে গিয়ে প্রায় আজকে রেজাল্ট বেরিয়েছে, 13-14 দিন হয়ে গেল, সিঙ্গুরের মানুষের উচ্ছ্বাস ভালোবাসা কিন্তু উপলব্ধি করছি। অতএব সিঙ্গুরের মানুষ সচেতন, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। মানে আপনি যেটা বলতে চাইছেন, এক কথাতেই সিঙ্গুরবাসী আপনাকে গ্রহণ করে নিয়েছে এবং সেই জন্যই বেচারা মান্নাকে তারা রিজেক্ট করেছে। হ্যাঁ, একদম। আচ্ছা, বলছি বাবু, আপনি যে পেশা একজন চিকিৎসক,
আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, বিশেষ করে বাম আমলও বলুন এবং এই আমলও, মানে সরি, যে লাস্ট যেটা আমরা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সরকারকে, জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নিয়ে সেভাবে তো হাসপাতাল হয়তো কিছু কিছু হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রতিদিনই কলকাতার উপরে রোগীর চাপটা থাকতো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বাম আমলেও জেলার স্বাস্থ্য ব্যবস্থা অবহেলিত ছিল, তৃণমূল সরকারের আমলে জেলার স্বাস্থ্য ব্যবস্থাটা অবহেলিত ছিল। তার জন্যই কলকাতার উপরে এত চাপ, রোগী ভর্তির চাপ ইত্যাদি ইত্যাদি হতো। তো আপনারা এখন সরকারে এসছেন, আপনারা এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন যাতে কলকাতার উপর চাপগুলো এসে না পড়ে, জেলাতেই যাতে একটা মানুষ যাতে সে তার সুচিকিৎসা পেয়ে যায়। বিগত 2014 সালের আগে ভারতবর্ষে অবিজেপি শাসিত সরকার ছিল, কিন্তু বর্তমান দিনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরিকল্পনা করেছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক সেইভাবেই উনি পশ্চিমবঙ্গের জন্য একটা দিশা দেখাবেন এবং তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের গাইডলাইনও করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে গেলে চাই পরিকল্পনা এবং সদ ইচ্ছা। সেটা বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির সরকার এসছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, তারা এ ব্যাপারে দৃঢ় সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা যেন সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে, কেউ চাইলে যেন এ থেকে বঞ্চিত না হয়। তার জন্যে স্বাস্থ্য পরিকাঠামোর যা পরিবর্তন দরকার বা উন্নয়ন দরকার তিনি তা গ্রহণ করবেন। তো আপনারা তো কিছু তো ভেবেছেন নিশ্চয়ই এটা নিয়ে। মানে আমি এই কারণে বলতে চাইছি, আমাদের যারা দর্শক আছেন আর কি, তারাও একটা আশান্বিত হবেন যে না, রাজ্য সরকার এই ব্যাপারগুলো করতে চাইছে বা করতে চলেছে। এটা যদি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি নিজে যেহেতু একজন চিকিৎসক, আপনি নিজেও ভালো মতন জানেন যে জেলার, আপনি একজন জেলারই মানুষ, আপনি জেলার হাসপাতালগুলো সম্পর্কে আপনি খবর রাখেন, যে হাসপাতালে বাড়ি আছে, সব কিছু আছে, তো সেখানে কোনো মানে সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নেই। কোনো একটা সিরিয়াস পেশেন্ট যদি কোনো হাসপাতালে ভর্তি হয় তো তাকে রেফার হয়ে যায়, রেফারে কলকাতা আসে, এবং কলকাতা অনেক সময় সে ভর্তি হতে পারে না, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল থেকে ঘুরতে হয়। এমন ঘটনাও ঘটেছে যে হাসপাতালে ঘুরতে ঘুরতে রোগী মারাও গেছে কোথাও ভর্তি হতে না পেরে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শপথ গ্রহণ পাঠ করার পর প্রথমেই তিনি বলেছেন যে ভারতবর্ষে যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে সেটা পশ্চিমবঙ্গে লাগু হলো, এবং যতদিন না এটা সম্পূর্ণরূপে লাগু হয়, কার্যকরী হয়, ততদিন পর্যন্ত বিগত সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে সেটা চলবে। তিনি তারপর এসএসকেএমে ভিজিট করেন এবং সেখানে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং যা সমস্ত হসপিটাল সেক্রেটারি সকলের সঙ্গে এবং পুলিশের সঙ্গে বৈঠক করলেন এবং সুনির্দিষ্ট একটা নির্দেশ দিলেন যেন কোনো ব্যক্তিকে রেফার চলবে না, আর বেড না পেয়ে রাস্তায় ঘুরতে পারবে না। এবং তার জন্যে তার নির্দেশ মতো আজকে দুপুর 12টা থেকে আমরা যারা নবনির্বাচিত চিকিৎসক বিধায়ক ছিলাম তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের একটা বৈঠক হয়েছে এবং সেখানে আমরা প্রত্যেকটা বিগত গভর্নমেন্টের যে সমস্ত সমস্যার জন্যে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত হয়েছে, মানে পায়নি, গ্রামে মানুষ হসপিটালে গেছে, ডাক্তারবাবুর কাছে দেখিয়ে ওষুধ পায়নি, বা যে ডাক্তারবাবুর কথা থাকার কথা তেনাকে পায়নি, তাকে হসপিটালে ভর্তি না করে অন্য হসপিটালে রেফার করা হয়েছে। দেখবেন বিল্ডিংটা রয়েছে, জল পড়ছে, হসপিটালে একটু জল জমে আছে। হ্যাঁ, অনেক হাসপাতালেই আছে, জল জমে আছে। হাওড়াতে আপনি আপনার হাসপাতালে বলতে টিএল জয়সওয়াল হাসপাতাল, ওই হাসপাতালের মধ্যে পুরো আপনার ইমার্জেন্সি বা ওয়ার্ডের মধ্যে অনেক সময় জল ঢুকে যায়। ভাগ্যক্রমে আমি ওই হসপিটালে চাকরি করে এসেছি, এই টিএল জয়সওয়াল। আচ্ছা, তো তার ফলে আপনি জানেন না? জানি, এবং সেই সময় আমি তৎকালীন সুপারকে নিয়ে অনেক চেষ্টা করে কিছুটা হাবরাইজ করার চেষ্টা করেছি, করা হয়েছে, আমরা সে সময় করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ তো হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে
এরকম একটা উদাহরণ দিলে এরকম হয়তো আরো অনেক আমার এরকম আছে। সিঙ্গুর হাসপাতালেও বর্ষাকালে জল জমে এবং বিভিন্ন শেড যেগুলো আছে সেগুলো উড়ে গেছে, হসপিটালে জল জমছে, পরিষ্কার হচ্ছে না, এটা একটা অ্যাকিউট সমস্যা। আমরা সেই জন্যে একটা তৎকালীন মানে যেটা আশু সমাধান করা যাবে সেটা একটা, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দুটোভাবে আমরা চিন্তা ভাবনা করে যাতে হেলথ এডুকেশন মানে ছাত্র তৈরি, হেলথ সিস্টেমের সম্পূর্ণ ব্যবহার করে সমাজ জীবনকে উন্নত মানে পরিষেবা দেওয়া যায়, তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিশা দেখিয়েছেন যে আপনাদের এই সমস্যা মেটানোর জন্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, যে আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজটা করুন। আমরা আমাদের যিনি স্বাস্থ্য দপ্তরের সচিব এবং তার যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছি, এবং এই বৈঠকটা রেগুলার বেসিসে চলবে এবং তার মূল্যায়ন করা হবে, যত সম্ভব পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার মান ফেরানো যায় সেটা চেষ্টা করা হবে। বলছি এটা কিন্তু আপনি যেটা বলছেন যেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকম দেখা গেছে যে শহরের যারা মানে যাদেরকে রোডিং প্র্যাকটিস, যারা বিভিন্ন সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, তারা গ্রামে বা রুরাল পার্টে যেতে চান না, সেগুলো আটকানোর ব্যাপারে আপনারা কিছু করবেন? জেলার হাসপাতালে তারা ট্রান্সফার নিতে চান না, সেগুলোর ব্যাপারে আপনারা কিছু ভাবছেন? সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে। বিগত দিনে পশ্চিমবঙ্গে চিকিৎসক না পাওয়ার কতগুলো কারণ ছিল, আপনারা মূল্যায়ন করে দেখেছেন যে একটা মানে যারা সার্ভিস করেন তারা যে বেতন পান তার একটা বড় পার্থক্য ছিল ভারতবর্ষের অন্য জায়গার সঙ্গে বাংলার। নতুন যে পে কমিশন বা ডিএ সমস্যা মিটে গেলে অর্থনৈতিকভাবে ডাক্তাররা কিন্তু অনেকটা স্বাবলম্বী হয়ে উঠবে আগামী দিনে, এবং ডাক্তাররাও তো মানুষ, 100 বার। তারা যদি পরিবেশ পায়, তারা যদি স্বাচ্ছন্দ্য পায়, দেখুন একটা ডাক্তারবাবুকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়ার পর যে কোয়ার্টার দেওয়া হলো, থাকার ব্যবস্থা করা হলো, সেখানে কোনো কোয়ার্টার নেই, সেখানে কোনো ছেলে মেয়েদের লেখাপড়ানো জাগানোর কোনো ব্যবস্থা নেই, সিকিউরিটি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাক্তারদের আসবে তার সিকিউরিটি দেওয়া হয় না, এসব রয়েছে। আমরা যদি একটু ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করি, বোঝাই, এবং রুল যদি সবার জন্য সমান হয়, কারণ বিগত দিনে সরকারের কিছু লোক একই জায়গায় 15 বছর প্র্যাকটিস করছে এবং চাকরি করছে, হসপিটালে হয়তো ঠিক সময় পৌঁছাচ্ছে না, কিন্তু যদি আমরা এই সকলকে সমান ব্যবস্থা করে দিতে পারি, একটা স্বচ্ছতা আনতে পারি, তাহলে আগামী দিনে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আমার আশা হয়। কিন্তু হাসপাতালে যে মূল যে জায়গাটা রয়ে গেছে, যে অনেক কিছু অভিযোগ হয়েছে, ওষুধ না পাওয়া, তারপর হচ্ছে পরীক্ষা করতে গেলে তাকে বাইরে থেকে গিয়ে করে আসতে হচ্ছে, যে জিনিসগুলো লাগে, আর মানে একটা ধরুন পরীক্ষাটা বাইরে একটা পরীক্ষা হতো 15,000 টাকা, যেটা সেটা গরিব মানুষের পক্ষে তো সবসময় সে টাকাটা দেওয়া সম্ভব না। একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম 15,000 টাকা শব্দটা, এই অ্যামাউন্টটা। তো এই ব্যাপারগুলো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। একটা ভালো পরিকাঠামো না হলে তো নিজে একজন চিকিৎসক, আপনি নিজেও বোঝেন যে আপনি যেহেতু মানে অর্থোপেডিক একজন সার্জেন, যে ওটিটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো অপারেশন করাটা তো সমস্যা হয়ে যায়। ওটির ভিতরটা যদি ঠিকঠাক না থাকে, যদি আপনার হ্যান্ডস ভালো না থাকে বা মেশিনারি যদি না থাকে, তো আপনার তো অপারেশন করতে তো সমস্যা হবে। তো সেই জায়গাগুলোকে আপনারা কী ভাবছেন, এই জায়গাগুলোকে মানে একদম ঠিকঠাকভাবে করতে আপনারা কী ভাবছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে হসপিটালে পেশেন্ট ঢুকলো, মেডিসিন পাওয়া যাচ্ছে না, এটা একটা মেজর সমস্যা ছিল বিগত দিনে, এবং গভর্নমেন্টে আসার পরে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। যেহেতু উপলব্ধি করতে পেরেছি, আমাদের সরকার মানবিক, এটার নিয়ে দ্রুত এই ওষুধ সমস্যার সমাধান করা হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিগত দিনের সরকার কিন্তু ওটি বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর ব্যয় করেছে। আপনারা দেখুন, খোঁজ নেবেন, দেখবেন তার প্রপার ইউটিলাইজেশন হয়নি। যে হসপিটালে অর্থোপেডিক সার্জারির জিনিসপত্র থাকা দরকার, সেখানে জেনারেল সার্জারির ইনস্ট্রুমেন্ট আছে, বা অর্থোপেডিক্স যেখানে দরকার সেখানে কিন্তু সেটা নেই। এবং কি কেনা হয়েছে সেই জিনিসগুলোর গুণগত মানও দেখতে হবে। সেই জায়গাগুলো একটা বড় সমস্যা। নীল সাদা বিল্ডিং হয়েছে, ইনস্ট্রুমেন্টও এসছে, কিন্তু কী ইনস্ট্রুমেন্ট এসছে, কোথায় এসছে, এগুলো কিন্তু ভাবা দরকার। মানে কেউ জানে না কোথায় এসছে, সেগুলো জানতে পারবেন আপনারা সাংবাদিক, আপনারা একটু চাইলেই জেনে নিতে পারবেন। আগামী দিনে সেগুলো হবে না, পরিকল্পনা মাফিক হবে, এবং যশস্বী প্রধানমন্ত্রী স্বপ্ন শুধু বাংলার বাইরে পূরণ হবে না, তো
ওনার স্বপ্ন উনি আমাদের বাংলাতেও পূরণ করে দেবেন, সেইরকম একটা নেতৃত্বকে হাতে উনি বাংলাকে রাজ্যে দায়িত্বভার দিচ্ছেন। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ আশা করেন এটা পূর্ণ হবে। খুব ভালো কথা, কিন্তু তার মানে এই 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 মেসেজটা কি আপনি আপনি বা আপনার দল এটা কি দিচ্ছে যে এখন আর জেলা থেকে রোগীকে কষ্ট করে কলকাতা আসতে হবে না, জেলার যা চিকিৎসা দেবে জেলাতেই পাওয়া যাবে? দেখুন, আমরা আগামী দিনে লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ তৈরি করা, আচ্ছা, এবং সেই মেডিকেল কলেজগুলোকে অত্যাধুনিক মান দেয়া, যেখানে কার্ডিওলজি থেকে নিউরোলজি সবই থাকবে। কিন্তু বর্তমান দিনে এটা করতে গেলে একটা লং টার্ম প্রজেক্ট, এটা কিন্তু একদম শর্ট ঠিক। টার্ম প্রজেক্ট নয়। নিশ্চয়ই। আপনি চাইলেই কালকে মেডিকেল কলেজ করে দিয়ে নিউরো সার্জারি কার্ডিওলজি খুলে দেবেন, সেটা সম্ভব নয়। চিকিৎসকেরও কিন্তু একটা বড় অভাব আছে। অভাব আছে। তার জন্য পরিকল্পনা করা হচ্ছে, যতদিন না হচ্ছে এই পরিষেবাগুলো ততদিন কলকাতাতে সেটা করা হবে, এবং পেরি কয়েকটা জায়গাতে পাইলট প্রজেক্ট হিসেবে করা হবে। হয়তো পুরোটাই কলকাতায় না, বেশ করে যেমন বর্ধমান, নর্থ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, মানে সবাইকে কলকাতা আসতে হবে এমনটা নয়, মানে কয়েকটা সেন্টার করে প্রথমে করা হবে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জেলাতেই করা হবে। কারণ এটা সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার দরকার। এরকম অনেক, আমি আপনাকে বলছি, শুধুমাত্র কিন্তু জেলা না, কলকাতার বুকে এরকম কয়েকটা মেডিকেল কলেজ আছে। মানে আমি নিজে আপনাকে বলছি, কারণ ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে কার্ডিওলজির ওটি করতে হচ্ছে একজন কোনো টেকনিক্যাল স্টাফ এনে, টেকনিক্যাল স্টাফের তাকে নিয়ে, অর্থাৎ রোগে এত ডাক্তার মানে কি বলবো, মানে হ্যান্ডসের অভাব থাকার জন্য আর কি, মানে একজন কাউকে জাস্ট এনে দাঁড় করাতে হচ্ছে, সে লোকটা ডাক্তারই নয়। আপনারা বিগত দিনের রিক্রুটমেন্টগুলো দেখবেন, এখন ওটি টেকনিশিয়ান আছে, রিক্রুট করতে হবে, জিডিএ নেই, সুইপার নেই, এগুলো নিতে হবে। আমরা সত্তর, আপনি দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো নিয়োগের অলরেডি ঘোষণা করেছেন, আগামী দিনে হেলথেরও নিয়োগ হবে। মানে আগামী দিনে আমরা বলতে, আপনি যেটা বলতে চাইছেন, হেলথে একটা ভালো পরিমাণে রিক্রুটমেন্টই হবে, সে চিকিৎসক থেকে শুরু করে সমস্ত চিকিৎসকের গ্রুপ ডি, জিডিএ, আমাদের নার্স এবং টেকনিক্যাল স্টাফ, ফার্মাসিস্ট, প্যাথোলজি টেকনিশিয়ান, সবই রিক্রুটমেন্ট হবে। একটা ইনফ্রাস্ট্রাকচার চালাতে গেলে যা দরকার সেটা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য সমাজের মেরুদণ্ড, অতএব সেটা সোজা করতে হবে। আপনারা আশাবাদী যে আপনাদের কনফিডেন্স যেটা পারবেনই আর কি? দেখুন, কোনো কিছু কাজ করতে গেলে সদ ইচ্ছা এবং পরিকল্পনার দরকার। একদম। ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে পশ্চিমবঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে গভর্নমেন্ট এসছে, তাদের সদ ইচ্ছা এবং সুপরিকল্পনা রয়েছে, এটা সফল হবে। আপনি নিজে, মানে যে আমি এটাও দেখেছি যে ভোটের প্রচারে বেরিয়ে আপনাকে চিকিৎসা করতে হয়েছে লোকের, ডাক্তারবাবু এটা হয়েছে, ডাক্তারবাবু সেটা হয়েছে, তো এখন কি আর আপনি ডাক্তারবাবু সেই সময়টুকু পাবেন? দেখুন, আমি ভোট চলাকালীন, ভোটের প্রচার চলাকালীন আমি প্রত্যহ এমার্জেন্সি পেশেন্ট দেখেছি। আজ সকালে বেরোনোর সময় আমি 3টে পেশেন্ট দেখে এসেছি। আচ্ছা। এবং গতকালও কিন্তু আমি পেশেন্ট দেখেছি, মানে ভালো সংখ্যক পেশেন্ট দেখেছি। দেখুন, আমার পরিচয় হচ্ছে আমি চিকিৎসক। একদম। এবং আমার এই চিকিৎসক এবং মানবিকতার জন্যই সিঙ্গুরের মানুষ আমাকে গ্রহণ করেছে। কোনো মানুষ যদি আমার কাছে চিকিৎসার জন্য আসে, সেটা সময় বার করে করতে হবে, কারণ চিকিৎসাটা আমার পেশা এবং চিকিৎসাটা আমার সেবা। এই জায়গা ভুলে গেলে মানুষ অরুদ্ধা ছাড়িয়ে যাবে একদিন। অর্থাৎ সেই যে ডাক্তার মানে অরূপ কুমার দাস যেরকম ছিলেন সেরকমই থাকবেন আর কি? হ্যাঁ, পরিবর্তন হয়ে গেলে সেটা কাম্য নয়, যেমন ছিলাম তেমনই থাকতে চাই। আচ্ছা, তা এছাড়া আর কিছু চিন্তা ভাবনা করছেন সিঙ্গুর নিয়ে? আপনি একটা তো গেল আপনার যেটা বললেন যে সিঙ্গুরে শিল্প তালুক গড়ার ব্যাপারটা হলো, জুটো শিল্প, এর বাইরে আপনি সিঙ্গুর নিয়ে আর কি ভাবছেন? দেখুন, সিঙ্গুরকে আগামী দিনে, সিঙ্গুর কেন বলছি কথাটা, সিঙ্গুর নামটা খুব বহু চর্চিত নাম, একটা বহু চর্চিত নাম, শিল্প আন্দোলন ইত্যাদি ইত্যাদি। রাজ্য রাজনীতিতে সিঙ্গুর নামটার অন্যরকম গুরুত্ব আছে, যেমন আছে নন্দীগ্রামে তেমনি আছে সিঙ্গুরের। তো সেটা সেই জায়গাটার থেকে জাস্ট আমি আপনাকে এমনি জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই আপনি কিছু ভেবেছেন যে আপনি আলাদা করে সিঙ্গুরের জন্য এছাড়া আর কি ভাবছেন? দেখুন, সিঙ্গুর
যদি একটু ফিরে যান, সিঙ্গুর কিন্তু একটা সংস্কৃতিবান জায়গা। সিঙ্গুরের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কিন্তু একটা আলাদা রকম ছিল। সিঙ্গুরে সেই শিক্ষার আলো ফিরিয়ে আনতে চাই, সিঙ্গুরে সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। যেমন সিঙ্গুর স্কুলের পড়াশোনার মান অত্যন্ত ছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গা, কেন পৃথিবীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিসার্চ থেকে আরম্ভ করে, সাহিত্য থেকে আরম্ভ করে, কলা থেকে আরম্ভ করে সিঙ্গুরের মানুষ প্রচুর রয়েছে। সিঙ্গুরে একটা কোনো জায়গায় আপনারা দেখেছেন সরস্বতী পুজোর প্রসেশন হয়? হাওড়াতে হয় আমি জানি, খালনা বলে একটা জায়গা আছে, ওইখানে হয় বিরাট করে। না সরি, ওটা লক্ষ্মী পুজো হয়। আমরা ছোটবেলায় ওটা লক্ষ্মী পুজো। সিঙ্গুরে সরস্বতী পুজোর প্রসেশন হতো। আপনি বুঝতে পারছেন সিঙ্গুরের মানুষ শিক্ষা সংস্কৃতি নিয়ে কতটা সচেতন ছিল। এই সংস্কৃতি কিন্তু হারিয়ে গেছে। আগামী দিনে আমার ইচ্ছা, দায়ী কে হারিয়ে যাওয়ার পিছনে? আগের সরকার? আগের সরকার বলো না, সিঙ্গুরে একটা সরকারকে দায়ী করে লাভ নেই। আচ্ছা, সিঙ্গুরের সংস্কৃতি যারা পরিবর্তন করেছে তারাই এর জন্য দায়ী। কারা বলুন? কোনো রাজনৈতিক দলকে তো আক্রমণ করা উচিত নয়, কিন্তু যারা করেছেন ইতিহাস বলে দেবে। আপনি বলবেন না আর কি। আমার কাজ করা, আমার কাজ বলা নয়। আচ্ছা আচ্ছা, বাহ, মানে করা বলা নয়, বলা নয়। আগে কাজটা করে তারপরে আর কি লোকেই বলবে, আমি কিছু বলবো না, এটাই বলতে চাইছি একদম। আর কি। এবার বলুন যে সিঙ্গুরে যেটা বলছি এটাকে ফিরিয়ে আনবেন কিভাবে? শিক্ষা স্কুলগুলোতে আমরা মনিটর করব, যোগাযোগ রাখবো। আমি দরকারে নিজে যাব, মাস্টারমশাইদের সঙ্গে বসবো। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। বিগত দিনে শিক্ষার কিন্তু মানের অবনয়ন ঘটেছে, এবং তার জন্যে কী হয়েছে, সমাজ পিছিয়ে পড়ছে। তাহলে সিঙ্গুরের শিক্ষার জন্য যেটা করা দরকার সেটা করব আমরা। সঙ্গে সঙ্গে সিঙ্গুরে কর্মসংস্থান, সিঙ্গুরের সমস্ত শ্রেণীর লোককে কর্মসংস্থান দিতে হবে। শিক্ষিত যুবক যুবতী থেকে আরম্ভ করে সাধারণ মানুষকে। তার জন্যে আমরা তো শিল্পায়নের যেমন কথা বলেছি, কৃষি শিল্পেরও কথা বলেছি, কৃষকদের জন্য কথা বলেছি, ইমিটেশন জুয়েলারিরও কথা আসছে। শিল্প হবে, কর্মসংস্থান হবে। তার সঙ্গে সঙ্গে আসছে যেটা আমরা স্বাস্থ্যের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, যে ওখানে আমরা একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানাবো। কোথায়? সিঙ্গুরেই। সিঙ্গুরে একটা ট্রমা সেন্টার রয়েছে এবং একটা রুরাল হসপিটাল রয়েছে। দুটোর মধ্যে কোনো মানে মিল নেই। দুটোর মধ্যে বিগত দিনে যারা ছিল তারা এটা সুনির্দিষ্ট পরিকল্পনা করেনি। আমরা আগামী দিনে সেখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে ট্রমা সেন্টারটাকে আরও উন্নত মানের করব, যাতে ট্রমা সেন্টার হিসেবে ওটা গণ্য হয়, শুধু নামের জন্য ট্রমা সেন্টার নয়। আমাদের সিঙ্গুর প্রচুর ফ্ল্যাট বাড়ি হয়েছে, পরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে হয়েছে সেটা সময় বলবে, কিন্তু সেই জায়গায় একটা ফায়ার সিস্টেম থাকা দরকার, ফায়ার ব্রিগেড থাকা, স্টেশন থাকা দরকার, কিন্তু সেটা নেই। আমরা অলরেডি আমাদের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং বিডিও এবং মাননীয় জেলা শাসক দুজনকে আমরা জানিয়েছি এটার আশু প্রয়োজন রয়েছে। সিঙ্গুরের ড্রেনেজ ব্যবস্থার একটা সমস্যা রয়েছে। বর্ষাকালে সিঙ্গুরেও কিন্তু অনেক জায়গার মধ্যে জল জমে, সেটার যেন নিকাশি ব্যবস্থা হয় সেটা নিয়েও পরিকল্পনা। এবং সিঙ্গুর একটা জনবসতি এমন একটা গড়ে উঠেছে, আমাদের মনে হয়েছে এটা একটা মিউনিসিপ্যালিটি হওয়া দরকার। তার জন্য যেটা প্রপোজাল আমরা আগামী দিনে করব। এবং সিঙ্গুরে আমাদের কোনো কমিউনিটি হল নেই, আর সাংস্কৃতির জন্য যেটা দরকার সেটারও একটা মঞ্চ দরকার, যেখানে সাংস্কৃতিক মঞ্চ, খেলাধুলার, সিঙ্গুরে প্রচুর খেলাধুলার, জিমন্যাস্টিক থেকে আরম্ভ করে ফুটবল, ক্রিকেট সবেরই একটা রেওয়াজ রয়েছে। আমার কাছে আজই সকালের একটি পরিবার এসেছিলেন, তাদের সন্তান একটা সমস্যা হয়েছে, উনি বাইরে খেলতে যাবেন, মানে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা জিমন্যাস্টিক বা অন্য খেলার মাধ্যমে বাইরে পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করছে। তাহলে খেলার একটা পরিবেশ তৈরি করা। ওভারঅল আগামী 5 বছরে সিঙ্গুরে যাতে একটা সামগ্রিক উন্নয়ন হয় তার আমরা প্রচেষ্টা নেব। জেতার পরে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল? আমারকে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যখন দাঁড় করিয়েছিলেন, প্রার্থী করেছিলেন, তারপরেও মাস্টারমশাই আশীর্বাদ করেছিলাম, এবং জেতার পরেও মাস্টারমশাই দুহাত ভরে আশীর্বাদ করেছেন, যে ঠাকুরের কাছে যে কামনা করেছিলাম ডাক্তারবাবু তা
পূরণ করলেন আজকে। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার অরূপ কুমার দাসের সঙ্গে, সিঙ্গুরের বিধায়ক, যিনি আমাদের জানালেন শুধু সিঙ্গুরে কর্মসংস্থানই নয়, বা যে জমিতে কৃষি জমি থেকে যেখানে শিল্পে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু, সেই জায়গাটাকে তিনি আগামী দিনে তারা কীভাবে ডেভেলপমেন্ট করবেন সমস্ত কিছু তিনি আমাদের কাছে খুলে ব্যাখ্যা করলেন, এবং সেই সঙ্গে জানালেন যে গোটা সিঙ্গুরের জন্য তিনি আগামী দিনে কী কী ভেবে নিয়েছেন। ধন্যবাদ অরূপবাবু। ধন্যবাদ।